বাসা থেকে অপমানিত হয়ে মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছি। পৃথিবীর সব জায়গায় আপনার সম্মান থাকলেও নিজের বাসায় বিন্দু পরিমাণ সম্মান নেই। হঠাৎ একটা শক্ত কিছু এসে মাথায় পড়ে। ওরে মারে, মনে হচ্ছে মাথাটা ফেটে গেছে। মাথায় হাত দিয়ে দেখছি রক্ত বের হয়েছে কিনা। না, রক্ত বের হয়নি, কিন্তু মাথায় খুব ব্যথা করছে। পাশে তাকিয়ে দেখি একটা নারিকেলের হাফ পরে আছে। কোন শালারে এটা আমার মাথায় মারলি? বলেই উল্টো পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে চোখ বন্ধ করে দাঁত কামড়ে আছে। আমি মেয়েটার কাছে গিয়ে বলি, এই যে মিস, চোখে দেখতে পান না? নারকেল ছুঁড়ে মারছেন কেন? সরি, আমি আপনাকে মারিনি। আসলে এটা ফাটানোর জন্য এই পাথরের ওপর ছুঁড়ে মেরেছিলাম, কিন্তু কিভাবে যে আপনার উপরে গিয়ে পড়লো বুঝতে পারিনি। বুঝতে পারেননি তাই না? আমার মাথা ফেটে গেলে কি হতো? মাথা তো ফাটেনি, এত কথা শোনাচ্ছেন কেন? আর সরি বলেছি না। একে তো নারকেল ছুঁড়ে মারছেন, আবার আমার ওপরই চেঁচাচ্ছেন। আর সরি তাই না? আমি এখন আপনার মাথায় নারকেল ছুঁড়ে মারি, তারপর সরি বলে দিব? মেরে দেখুন না, পাবলিক ডেকে গণধোলাই খাওয়াবো। কি ডেঞ্জারাস মেরে বাবা, একটু অপরাধ বোধ নেই? ইচ্ছে করছে দেই টেনে একটা। সাহস থাকলে দিয়ে দেখেন। দেখ, যত সব ফাউল মেয়ে। বলেই ছেলেটা চলে যায়। আমি কোনো রকমে এখান থেকে দৌড়ে পালাই। ভয়ে গলা শুকিয়ে গিয়েছে। একটা দোকানে এসে পানি খেয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই আজও আম্মুর সেই একই কথা শুনতে হচ্ছে। এই, তুই সারাদিন কোথায় ঘুরে বেড়াস? বাসায় থাকতে ইচ্ছে করে না? বাপ লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে। রোজ রোজ তোর জন্য কেউ না কেউ বাসায় এসে বিচার দিয়ে যায়। করিম ভাইয়ের ছেলেকে মেরেছিস কেন? তানহাকে বিরক্ত করত তাই। ভালো করে বুঝিয়ে বলেছি, কিন্তু শোনেনি, তাই পিটিয়েছি। তুই কি পুলিশ নাকি? নিজেকে বড় গুন্ডা মনে করিস? মেয়ে হয়ে ছেলেদের মতো মারামারি করতে লজ্জা করে না? এটা 2022 শাম্বু। ছেলেমেয়ের সমান অধিকার। আর কেউ যদি আমার চোখের সামনে অন্যায় করে, আমার হাতে খুসলি হতে থাকে। যতক্ষণ না পিটাবো খুসলি থামে না। কোন ছেলে যে তোকে বিয়ে করবে তার কপালে দুঃখ আছে। আমার জন্য রাজকুমার আসবে। বলেই সিঁড়ি দিয়ে উঠে সোজা নিজের রুমে। আম্মু এখন একা একা কতক্ষণ আমাকে বকবে? আসলে কি হয়েছে, আমার বান্ধবী অহনা, ওকে করিম চাচার ছেলে রনি বিরক্ত করত। আমি ভালো করে বুঝিয়ে বলেছি এসব না করার জন্য, কিন্তু শালা আমার কথা শোনেনি, তাই ইচ্ছে মতো পিটিয়েছি। আমি লামিয়া, সবাই MR বলে ডাকে, মানে মাফিয়া রানী। এলাকার ছোট বড় কম বেশি সবাই আমাকে ভয় পায়। এবার মাস্টার্স করছি, ফ্রেশ হয়ে শুয়ে ফেসবুকে মাফিয়া রানী গল্প পড়ছি। একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি। অফিস থেকে এসে কোথায় রুমে বসে শান্তিতে একটু কফি খাবো, তার হলো না। আমি ইমন চৌধুরী। বাসায় সবাই আমাকে ভয় পায়, হোম মিনিস্টার বলেই ডাকে। বাসায় সবাই ভয় পায় বলেই এই নামে ডাকে। ভীষণ রকমের রাগী বলেই এই নাম, শুধু আমার ছোট বোন ইমা সারা। আর এই হোম মিনিস্টার ওরই দেয়া নাম। আজ ইমার সাথে তাল মিলিয়ে আব্বু আম্মু আমাকে পৌঁছিয়ে দিয়েছে। চা খেয়ে বিল দিয়ে আবার হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। ছোট বোনকে বড্ড লাই দিয়ে ফেলেছি, বাট আর না, এবার ও আমাকে ভয় পাবে। কি রে ভাইয়া, এই না বলে গেলি আর বাসায় আসবি না? সেই তো বাসায় চলে আসলি। শাট আপ, বড্ড বার বেড়ে গেছিস। কিছু বলি না বলে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস। আজকের পর আমার সাথে সাবধানে কথা বলবি, নয়তো এক থাপ্পড়ে সবগুলো দাঁত ফেলে দিব। তুই আমাকে বকছিস? তোর সাথে আরি কথা বলবো না আমি তোর সাথে। বলেই ব্যাপার করতে করতে চলে যায়। আমি সেই দিকে পাত্তা না দিয়ে রুমে চলে আসি। এই একটা জায়গায় আমাকে দুর্বল পেয়ে সবসময় ব্ল্যাকমেল করে। ওর কান্না আমি সহ্য করতে পারি না, আর বারবার সেটারই সুযোগ নেয়। রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ল্যাপটপ নিয়ে নতুন প্রজেক্টে কাজ করতে থাকি। রাতে আব্বু আম্মু আর আমি ডিনার করতে বসেছি। আম্মু বলে, তোমার মেয়ে কিন্তু দিন দিন বড্ড খারাপ হয়ে যাচ্ছে। আজও একটা ছেলেকে মেরে বাসায় এসেছে। আব্বু বলে, তাই নাকি? নিশ্চয়ই ছেলেটা কোনো মেয়েকে বিরক্ত করেছে, নয়তো কার সাথে অন্যায় করেছে। ঠিক করেছি না মা? ঠিক করেছে তাই না? মেয়ে এখন বড় হয়েছে, আজ পাতে কাল বিয়ে দেব। এভাবে গুন্ডামি করে বেড়ালে কে বিয়ে করবে তোমার মেয়েকে? সবাই আবার আমার বলে থাকে, মানে জানো তো, মাফিয়ার রানী। তোমার মেয়েকে সবাই মাফিয়ার রানী বলে ডাকে। আব্বু বলে, যার যা ইচ্ছে সে তাই বলে ডাকুক। আমার মেয়ে শুধু অন্যায়ের প্রতিবাদ করে, আমার কোনো সমস্যা নেই। শুনলে তো আম্মু, আমার আব্বু আমার পক্ষে আছে। এখন চুপচাপ খেয়ে নাও। বাবা মেয়ে যা ইচ্ছে হয় তাই করো, আমি কে কিছু বলার?
আমি আর আব্বু মুচকি হেসে চুপচাপ খাবার খেয়ে নিই, রুমে এসে শুয়ে পড়ি। এই যে হোম মিনিস্টার সাহেব, কিছু কথা ছিল আপনার সাথে। আব্বু তোমাকে কতবার বলেছি আমাকে হোম মিনিস্টার বলবে না? তুই আমাদের বাসার হোম মিনিস্টার, ব্যবহার তো তেমনই করিস, কিছু বললেই রেগে যাবি। এত কথা না পেঁচিয়ে কি বলতে চাইছো বলো। মানে আমার বন্ধু আনোয়ারের মেয়ে বিয়ের 3 দিন পর সো হোয়াট? আমাদের সবাইকে যেতে বলেছে, স্পেশালি তোকে। আমি বিয়ের দিন যাব, তোমাদের ইচ্ছে হলে তোমরা আজ চলে যাও। তোর সমস্যা কি ভাইয়া? আঙ্কেল কত আশা করে বলেছে, আর তুই বিয়ের দিন যাবি শুধু খেতে? সারা ফালতু কথা বললে একদম থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। ইমন বাবা, আমরা তো তোর সব কথাই শুনি, আমাদের একটা কথা শোন। আমি আনোয়ারকে কথা দিয়েছি। ঠিক আছে, কাল যাব আমি, আর কোনো কথা শুনতে চাই না এই নিয়ে। আপু থাক, ভাইয়া কালকেই যাক, আমরা আজই চলে যাই। আব্বু ঠিক আছে বলে খাবার খেতে থাকে। খাবার খেয়ে আমিও রুমে চলে আসি, দরজা বন্ধ করে লাইট অন রেখেই ঘুমিয়ে পড়ি। লাইট অফ করে আমার ঘুমাতে প্রবলেম হয়। আম্মু আর খাবো না, অনিমা সকাল থেকে এখন পর্যন্ত 100 বার করে ফেলেছে। সেটা আগে মনে ছিল না? এত লেট করে কেন ঘুম থেকে উঠেছিস? আচ্ছা খেয়েছি, পেট ভরে গেছে, আর খেলে আমার পেট ফুটো হয়ে যাবে এবার। ওখানে গিয়ে কারোর সাথে কোনো রকমের ঝামেলা করবি না, আর ঠিক মতো খাবি। আচ্ছা সব মনে থাকবে, এবার আমি যাই। বলেই আম্মুর গালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি অনিমার বাসায়। অনিমা আমার বেস্ট ফ্রেন্ড, কাল ওর বিয়ে, আজ গায়ে হলুদ। অনিমার রুমে যেতেই প্রথমে উদম কেলায়, এত লেট করেছি তাই। কোনো রকমে বান্ধবীকে সামলাই, হঠাৎ একটা মিষ্টি দেখতে মেয়ে রুমে এসে অনিমাকে বলে, অনিমা আপু কেমন আছো তুমি? অনিমা ভালো আছি বলে মেয়েটাকে জড়িয়ে ধরে, এরপর আমার সাথে পরিচয় করিয়ে দেয়। কেমন আছো মিষ্টি পরি? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, এসো আমরা 3 জন বসে গল্প করি। অফিস শেষ করে বাসায় এসে চেঞ্জ করে একটা ব্রাউন পাঞ্জাবি আর সাদা রঙের একটা প্যান্ট পরে নেই। আব্বু এর মধ্যে 3বার কল করে জিজ্ঞেস করেছে কখন আসবো জানতে। বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি আঙ্কেলের বাসায়। আঙ্কেলের গেটের কাছে থেকে আমাকে রিসিভ করে। মনে হচ্ছে আমি আসে আঙ্কেল খুব খুশি হয়েছে। মানুষ এত ছোটো ছোটো বিষয় এত খুশি কি করে হয় বুঝি না। বাসার ভেতরে আসতে আব্বু এসে বলে, কি রে হোম মিনিস্টার, এত লোট হলো না কেন? আব্বু এটা আমাদের বাসা নয়, এসব এখানে বললে আমি কিন্তু চলে যাব। ওকে, আর বলবো না, আয় ভেতরে আয়। ভেতরে এসে সোফায় বসি। অনেকে এসে আমার সাথে কথা বলছে, এটা ওরা জিজ্ঞেস করছে। বিরক্ত লাগছে খুব। আঙ্কেল বুঝতে পেরে সবাইকে সরিয়ে দেয়। হল রুমে থেকে এত চেঁচামেচি শুনে অনিমা ইমা আমি সেখানে আসি। এসে যাকে সোফায় বসে থাকতে দেখি আমার পরাণ পাখিটা তো উড়াল দিবে দিবে অবস্থা। এইটা তো সেই লোকটা যাকে আমি রাস্তায় যা ইচ্ছা তাই বলেছিলাম। অনিমাকে জিজ্ঞেস করি এই লোক এখানে কেন? অনিমা বলে আঙ্কেলের বন্ধুর ছেলে। এই লোকের আব্বুর সাথেই আমার আব্বুর বন্ধুত্ব করতে হলো। কি রাগী লোক রে বাবা। আপু বড্ড রাগী, তাই বাসায় তাকে আমরা হোম মিনিস্টার বলে ডাকি। ও আচ্ছা, এই 1 সেকেন্ড, তুমি ওই রাগী লোকটাকে চেনো? চিনবো না কেন, আমার ভাইয়া। এ এ তোমার ভাইয়া? হুম, কিছু বলো না ওনাকে। ভয় নেই আপু, আমি কিছুই বলবো না। কোনো রকমে অনিমা আর ইমাকে নিয়ে সেখান থেকে কেটে পড়ি। রুমে এসে বুকে ফু দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। অনিমা বলে, তোর মতো মিস্টার কাউকে ভয় পেতে পারে? আমার বিশ্বাস হচ্ছে না। এমার মানে কি আপু? অনিমা ইমাকে বলে, আমি মাফিয়া রানী, সবাইকে পিটিয়ে বেড়াই বলে সবাই আমার এই নাম দিয়েছে। একটা রুমে এসে বসে আছি, হঠাৎ ইমা আর অনিমা রুমে আসে। অনিমাকে আমি এর আগে মনে হয় 3-4 বার দেখেছি। খুব ভালো মেয়ে অনিমা, খুব মিশুক। কি রে হোম মিনিস্টার, নতুন বর্ষে যে এসছিস কেন? আমি তো ভেবেছিলাম সাহেব সেজে আসবি। থাপ্পড় খেতে ইচ্ছে করছে। মেরে দেখো না, চিৎকার করে বলবো তুমি আমাদের বাসার হোম মিনিস্টার। আমাকে বিরক্ত করা ছাড়া তোর আর কোনো কাজ নেই? আপাতত নেই। আমাকে আরও কিছু সময় জ্বালিয়ে দুজনে চলে যায়। রাতে হলুদের জন্য সিঁড়ি দিয়ে নিচে নামছি, কারোর সাথে ধাক্কা লাগে। সামনে ব্যক্তিটি পরে যেতে নিলে আমি তাকে ধরে ফেলি।
হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগায় পড়ে যেতে নিলে ভয়ে চোখ বন্ধ করে ফেলি। ধীরে ধীরে চোখ খুলে বোঝার চেষ্টা করি আমি কি এখনো বেঁচে আছি নাকি টাটা বাই বাই হয়ে গেছি। কারো একটা হাত আমার কোমরে, আর এক হাত আমার পিঠে, আমার এক হাত সামনে থাকা ব্যক্তিটির বুকে, আর এক হাত তার হাতে শক্ত করে চেপে ধরে আছে। ওপরের দিকে তাকিয়ে আমি তো ভয়ে শেষ। এ তো সেই ব্যক্তি। আর সারা রাত কি এইভাবে থাকার ইচ্ছে আছে নাকি? আপনি তো আমাকে ধরে রেখেছেন, না ছাড়লে সরব কি করে? ভেবে বলছো তো ছেড়ে দিব? আমি নিচে তাকিয়ে দেখি উনি আমাকে ছাড়লে আমি গড়াতে গড়াতে নিচে চলে যাব। ভয় ওনাকে আরো শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলি, গতকাল আমার মাথায় নারকেল ছুঁড়ে মেরেছো, আজকে আবার ধাক্কা দিয়েছো। সরি বলো, নয়তো ছেড়ে দিব। সরি, একবার না 100 বার সরি। আমি লামিয়াকে সেফ জায়গায় এনে ছেড়ে দেই। লামিয়া আমার দিকে তাকিয়ে থেকে লজ্জা পেয়ে মাথা নিচু করে মুচকি এসে চলে যায়। আমি বুকে হাত রাখতেই দেখি আমার হার্টবিট বেড়ে গেছে। মনে হচ্ছে বুক থেকে বের হয়ে চলে আসবে। আমার হঠাৎ এমন হচ্ছে কেন? এর আগে তো কখনো এমন হয়নি কোনো মেয়েকে দেখে। নিজের মনকে সামলে নিয়ে চলে আসি। ইমা আমার কাছে এসে ফিসফিস করে বলে, ভাইয়া বিষয়টা কেমন ফিল্মি হয়ে গেল না? কোন বিষয়ের কথা বলছিস? এই যে একটু আগে লামিয়া আপুর সাথে ধাক্কা খাওয়া, চোখে চোখ রেখে তাকিয়ে থাকা। এত বেশি বুঝতে হবে না, যা এখান থেকে। চাইলে লামিয়া আপুকে বিয়ে করতে পারিস, দুজনকে খুব সুন্দর মানাবে। আমি ইমার দিকে রাগি লুকে তাকাতেই দেয় এক দৌড়। আমি একা একা হাসতে থাকি। আবু আমার পাশে দাঁড়িয়ে বলে, হোম মিনিস্টার একা একা হাসছে, কাহিনী কি? কারো প্রেমে পড়েছিস নাকি? হ্যাঁ, তেমন কিছু না আব্বু। আচ্ছা, তোমাদের কোনো কাজ নেই আমাকে খোসানো ছাড়া? খোঁজাবো কেন? আমারও এমন হয়েছে যখন আমি তোর আম্মুকে প্রথম দেখেছি। তো দাদুর কাছে ধরা পড়ে গিয়েছিলাম তোর মতো একা একা হাসতে গিয়ে। কী রকম হয়েছিল আব্বু? আই মিন আম্মুকে দেখে তোমার মনের অনুভূতি কেমন হয়েছিল? তোর আম্মু আর আমি ক্লাসমেট ছিলাম, দুজনেই লজ্জা পেতাম সামনে আসলে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তোর আম্মু আমার সামনে আসলে আমার হার্টবিট বেড়ে যেত। একবার তোর আম্মুকে দেখলে আমার সারাটা দিন খুব রঙিন হয়ে যেত। তার মানে কি আমি ওকে ভালোবাসি? ওকে দেখার পর থেকে আমারও হার্টবিট খুব দ্রুত চলছে। মনে হচ্ছে আমি রঙিন কোনো স্বপ্নে ভাবছি। ভালো তো বাসিস, তা ওটা কে? ওই তো শিট। আব্বু তুমি কী সব বলছো আমাকে? যাও গিয়ে নিজের কাজ করো। বলেই আমি আব্বুর সামনে থেকে সরে যাই। আব্বু একা একা হাসতে থাকে। গায়ে হলুদ চলছে, আম্মু কল করেছে, তাই বাসা থেকে বের হয়ে কথা বলছি। ওখানে গিয়ে কারোর সাথে ঝামেলা করিস নি তো? সবার আম্মুরা কল করলে প্রথমে জিজ্ঞেস করে ভালো আছি কিনা, খেয়েছিস কিনা, আর তুমি জিজ্ঞেস করছো ঝামেলা করেছি কিনা। তোর সম্পর্কে তো আমার জানা আছে, মেয়ে হয়ে ছেলেদের মতো মারপিট করিস। কে জানে কোন ছেলেকে ধরে পিটানো শুরু করিস। আমি কারোর সাথে কোনো ঝামেলা করিনি। আচ্ছা আম্মু, পরে কথা বলছি। হ্যালো হ্যালো, যা কেটে দিল। আম্মুর সাথে কথা বলতে বলতে দেখি একটা ছেলে ইমার সাথে মিসবিহেভ করছে। আমি কল কেটে আশেপাশে তাকিয়ে একটা মোটা লাঠি পাই। সেটা নিয়ে ছেলেটার কাছে যেতে নিলে কোথা থেকে ইমন এসে ছেলেটার গালে থাপ্পড় দেয়। ছেলেটা ভয়ে পালিয়ে যেতে নিলে ইমন ছেলেটার কলার ধরে বলে, তোর সাহস দেখে আমি তো অবাক হচ্ছি, তুই ইমন চৌধুরী কলেজে হাত দিয়েছিস? ছেলেটা আমাকে সরি বলতে বলতে কান্না করে দিয়েছে। আমি নিজের রাগকে কন্ট্রোল করে ছেলেটাকে বলি, দেখ ব্রো, মেয়েদের সাথে এভাবে মিসবিহেভ করলে মেয়েরা ভালোবাসবে না। ভালো করে ভালোবাসার কথা বলো, যদি মানে তো ভালো, নয়তো বিরক্ত করো না। আর এই পৃথিবীতে তোমার জন্য আল্লাহ তাআলা কাউকে না কাউকে পাঠিয়েছে। এভাবে মেয়েদের বিরক্ত করলে এটা প্রমাণ হয় না তুমি তাকে ভালোবাসো। রাতের অন্ধকারে নয়, দিনের আলোতে ফুল হাতে ভালোবাসার কথা জানাতে হয়। বুঝতে পেরেছো আশা করি? ছেলেটা জি ভাইয়া বলে চলে যায়। একটা মানুষ কাউকে এমন করে বোঝাতে পারে? আর তার চেয়ে বড় কথা, নিজের বোনের সাথে এমন করার পরেও এতে ঠান্ডা মাথায় ছেলেটাকে বুঝিয়ে দিল। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। এত রাতে তুই এখানে একা একা কেন এসেছিস? আসলে ভাইয়া আমার বান্ধবী কল করেছিল ওর সাথে কথা বলার জন্য। ঠিক আছে, বাসার ভেতরে যা। ইমা মাথা নেড়ে ভেতরে চলে যায়। আমি একটু সামনে এগোতেই পাশে তাকিয়ে দেখি লামিয়া হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে।
এই, তুমি এখানে এত মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এমনি কোনো কারণ নেই। দেখে তো মনে হচ্ছে কারো সাথে মারামারি করার জন্য। মাফিয়া টাফিয়া নাকি তুমি আবার? আমাকে দেখে কোন দিক থেকে মাফিয়া মনে হয়? মিস্টার মানে সম্পর্কে শুনেছি, এখন নিশ্চয়ই ওই ছেলেটাকে মারার জন্য হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছিলে। ছেলেটা ইমার সাথে বাজে আচরণ করছিল, তাই পিটাতে চেয়েছিলাম। কাউকে মেরে নষ্ট করার চেয়ে বুঝিয়ে বলে ভালো করতে শেখো। ভেতরে চলো, নয়তো তোমাকেই কেউ তুলিয়ে নিয়ে যাবে। বলেই ইমন চলে যায়। আমি মুচকি হেসে লাঠি ফেলে দিয়ে বাসার ভেতরে চলে আসি। গায়ে হলুদ বিয়ে শেষ হয়ে যায়। এর মধ্যে লামিয়ার সাথে খুব একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। অনিমা চলে যেতেই আমি বাসায় চলে আসি। আব্বু আম্মু আর ইমা রয়ে গেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে পড়ি। 2 দিন ঠিক মতো ঘুমাতে পারিনি। অনিমা নেই, তাই আর থাকতে ইচ্ছে করছে না। আর বিশেষ করে ইমন চলে যাওয়ায় আর থাকতে ইচ্ছে করছে না। বাসায় চলে যাব, কিন্তু ইমনের সাথে কিভাবে কথা বলা যায় সেটা ভাবছি। ইমার কাছে গিয়ে আমতা আমতা করে বলে ফেলি নাম্বারের কথা। ইমাও কিছু না বলে নাম্বার দিয়ে দেয়। আমি সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আম্মু আব্বুর সাথে কথা বলে রুমে চলে আসি। ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে ভাবছি ইমনকে কল করব কি না। না থাক, পরে কল করব। নিচে এসে আম্মুর কোলে শুয়ে পড়ি। আমি কি স্বপ্ন দেখছি নাকি আমার মেয়ে এত শান্ত হয়ে শুয়ে আছে? আজ তুমি চাও আমি চেঁচামেচি করি? একদমই না। আমি তো চাই এমন শান্ত হয়ে সব সময় থাক। আচ্ছা, বিয়ে বাড়িতে গিয়ে কোনো ঝামেলা করিসনি তো? ঝামেলা করলে তো এতক্ষণে বিচার চলেই আসতো। আজকে তোকে অন্যরকম লাগছে। কাহিনী কি বলতো? কারো প্রেমে পড়েছিস নাকি? না, এখনো পড়িনি, তবে খুব তাড়াতাড়ি পড়বো মনে হচ্ছে। আচ্ছা, তাই নাকি? তা ছেলেটা কে শুনি? এদেশের টপ বিজনেসম্যান ইমন চৌধুরী। ও আমাকে পছন্দ করে আমার মনে হয়। আব্বু বলে তুই আর ছেলে খুঁজে পেলি না ওই রাগী ছেলেটাকে ছাড়া। আমি ওর সাথে একবার কাজ করেছি, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সময়ের চেয়ে একটু লেট হলেই চেঁচামেচি শুরু করে দেয়। আমি ওনার রাগী চেহারা, তুমি ওনার রাগী চেহারা দেখেছো শুধু। আমি ওনার রাগী চেহারার পেছনে একটা সুন্দর মনের একটা মানুষকে দেখেছি। আমি তো বিয়ে করলে ওনাকেই করব, ফুল অ্যান্ড ফাইনাল। বলেই উঠে রুমে চলে আসি। রাত 12টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি বানিয়ে ব্যালকনিতে চলে আসি। রাতে আকাশ দেখছি আর কফি খাচ্ছি। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। আননোন নাম্বার। কল রিসিভ করতে একটা মিষ্টি মেয়েলি কণ্ঠ ভেসে আসে। কন্ট্রোটার মালিককে চিনতে সমস্যা হলো না? কেমন আছিস রাগী রাক্ষস? আমি রাগী রাক্ষস, তাই না? আচ্ছা সরি, কেমন আছেন বলুন? ভালো আছি। আমার নাম্বার পেলে কোথায়? ইমার থেকে নিয়েছি। বিরক্ত হলে বলুন, রেখে দিচ্ছি। বিরক্ত হব কেন? তা আমার নাম্বার নেওয়ার কারণ কি? আপনার সাথে কথা বলবো তাই। আচ্ছা বুঝেছি। বাসায় চলে গেছো নাকি বিয়ে বাড়িতেই? অনিমা নেই থেকে কি করব? আমি থাকলেও কি চলে যেতে? আপনার জন্য আমি কেন ওখানে থাকবো? যে জন্য আমার নাম্বার জোগাড় করে কল করেছো। কেন নাম্বার জোগাড় করেছি শুনি তো। আই থিঙ্ক ইউ অলসো লাভ মি। আই থিঙ্ক আই এম রাইট। এত সহজে কেউ কি করে এসব বলে দিতে পারে? যেটা মনে হয় সেটাই বলে দেই। কি হবে না হবে ভেবে সময় নষ্ট করতে চাই না। সো বলো, আমি কি রাইট নাকি রং? আপনার না একটু লজ্জা নেই? লজ্জা বিক্রি করে কফি খেয়ে ফেলেছি। লজ্জা বিক্রি করে কফি খাওয়া যায় নাকি? এখন কফি খাচ্ছি তো তাই ওটাই বললাম। আচ্ছা তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না। আপনি রাইট। কোন বিষয়ে আমি রাইট? এই যে আই অলসো লাভ ইউ, বাট ইউ। আমিও। কখন কিভাবে জানি না। সো এখন কাল আমার অফিসে চলে এসো, দুজনে একসাথে লাঞ্চ করতে যাব। কথা বলতে বলতে কখন ফজরের আজান দিয়ে ফেলেছে বুঝতে পারিনি। দুজনেই অবাক হয়ে গেছি। আচ্ছা অনেক রাত হয়ে গেছে। রাত বললেও ভুল হবে, সকাল হয়ে গেছে। ঘুমিয়ে পড়ো। কল কেটে দিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে খাবার খেয়ে রুমে এসে রেডি হয়ে চলে আসি অফিসে। আম্মুর কাছে বলে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি ইমনের অফিসে। কাল রাতেই অফিসের ঠিকানা দিয়েছে।
গেটের কাছে আসতেই দারোয়ান আমার নাম জিজ্ঞেস করে। নাম বলতেই আমাকে সালাম দিয়ে ভেতরে যেতে বলে। কত সিকিউরিটি রেখেছে, অবশ্য অফিস এত বড় এমনটা হবারই কথা। অফিসের ভেতরে এসে রিসেপশনে গিয়ে আমার নাম বলতেই আমাকে ইমনের চেম্বার দেখিয়ে দেয়। আমি নক না করেই ঢুকে যাই ইমনকে সারপ্রাইজ দেব বলে। কিন্তু ভেতরে আসার পর আমার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা ভাবতেও পারিনি। ইমন চেয়ারে বসে আছে আর ওর সামনে একটা মেয়ে ওর দিকে ঝুঁকে কিস করছে। এই দৃশ্য দেখে মুহূর্তেই চোখ থেকে পানি ঝরতে শুরু করে। কান্না করতে করতে চেম্বার থেকে বের হয়ে দৌড়ে নিচে চলে আসি। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত ড্রাইভ করতে থাকি। এত জোরেই গাড়ি ড্রাইভ করছি, কন্ট্রোল করতে না পেরে একটা দেওয়ালের সাথে ধাক্কা লাগে। এরপর কি হলো জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন, আর তার জন্য আমাদের ধুলাবালি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। কামিং সুন।